এটা একটা অন্যরকম এপিসোড। কেন বলছি সেটা আপনারা যখন ভেতরে যাবেন তখন বুঝতে পারবেন। খুব ইন্টারনাল ফ্যামিলি ক্রাইসিস নিয়ে আজকের এই সিক্রেটসটা। আমরা সবসময় যে কথাটা বলি, আপনারা ডিসক্লেইমারও শুনেছেন যে নিজের রেসপন্সিবিলিটি, ওন রেসপন্সিবিলিটি, আপনি এখানে যা বলছেন সেটার ব্যাপারে। আমরা তিনটা জিনিস করেছি আজকের এই সিক্রেটস প্রচার করবার আগে, আপনাদেরকে একটু ধারণা দিয়ে নিই। প্রথম সেটা হচ্ছে, যিনি আজকে এই গল্পটা বলছেন তার নামটা আমরা পরিবর্তন করেছি। আমরা তার অরিজিনাল আইডেন্টিটি এখানে তুলে ধরবো না, তার সামাজিকতার কথা ভেবে। নাম্বার 2, যে ভয়েস আপনি তাকে শুনতে পাচ্ছেন সেই ভয়েসটি অরিজিনাল ভয়েস নয়। সুতরাং এই ভয়েসটি যদি অন্য কারোর সঙ্গে মিলে গিয়ে থাকে তাহলে আমরা আন্তরিকভাবেই দুঃখিত। তাকে আপনারা কোনোভাবেই সন্দেহ করবেন না, কারণ ভয়েসটি আমরা এখানে চেঞ্জ করেছি। তৃতীয়ত, যে গল্পটি এখানে তুলে ধরা হচ্ছে সেটা খুবই ইউনিক এবং এক্সেপশনাল গল্প। আমরা এই ধরনের গল্প সাধারণত খুব একটা শুনি না, আমাদের সমাজে নিশ্চয়ই ঘটে, কিন্তু সেভাবে হাইলাইট হয় না। আমরা গল্পের অন্যরকম একটা অ্যাঙ্গেল থেকে আজকের এই সিক্রেটসটা এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা কোনো সার্বজনীন চিত্র নয়। ঠিক আছে, আমরা শুরু করছি আমাদের সিক্রেটস। ওকে, আমি তোমাকে তুমি করেই বলবো। কেন বলবো সেটা আমাদের গেস্ট যারা আছেন তারা হয়তো বা মানে যারা লিসনার আছেন তারা শুনলেই বুঝতে পারবেন। ইউ আর 18 রাইট নাও, মুখে বলতে হবে। তোমার বয়স এখন 18 বছর। কবে হয়েছে? আমার 18 হয়েছে গত জুলাই মাসের 10 তারিখে। গত জুলাই মাসের 10 তারিখে। সো 18 বছর মানে ধরে নেওয়া হচ্ছে যে শি ইজ অ্যাডাল্ট এবং তার বিচার বুদ্ধি করার ক্ষমতা আছে, এবং সেই জায়গাটা থেকে সে সমাজের অনেক রিয়েলিটিকেই ফেস করতে পারে। তোমার নাম কি? আমার নাম সুভা আক্তার। সুভা আক্তার, এবং এটা তোমার অরিজিনাল নাম না, আমরা শুরু দিয়ে বলে নিয়েছি। এটা এই কারণেই বলছি যে সুভা এবং ওর ভয়েস এই দুটো যদি অন্য কারোর সঙ্গে মিলে যায় সেটা অবশ্যই আমি বারবার বলবো যে দিস ইজ নট রিয়েল থিং, কারণ আজকের স্টোরিটা অনেক সেন্সিটিভ এবং এই দুটোই এখানে পরিবর্তন করা হয়েছে। জন্ম জেলা কোথায় তোমার? আমার ঢাকাতেই। ঢাকাতেই তুমি জন্ম হয়েছে, এখানেই বড় হয়েছে। হ্যাঁ। ওকে, ঠিক আছে, শুরু করো। তুমি কেন ফিল করলা, তার আগে বলো তো, আমি তোমার স্টোরিটা কিছুটা জানি। কেন ফিল করলা যে এই ধরনের গল্প তুমি সিক্রেটসে এসে বলবা? আমি এই কারণে বলতে চাচ্ছি যে আমাদের সমাজে এমন অনেক মেয়ে আছে যাদের পরিবারে এরকম অনেক ঘটনা ঘটছে, কিন্তু সবাই কিন্তু বলতে পারছে না। আবার অনেক সময় আবার অনেক সময় হচ্ছে যে অনেকে জিনিসগুলো ফেস করে মেনে নিচ্ছে, আবার অনেকে খারাপ পথ বেছে নিচ্ছে। তো তার চেয়ে যদি কেউ আমার কথাটা শুনে নিজের বুদ্ধি খাটিয়ে যদি কোনো ভালো কিছু করে, অন্তত তার জীবনে কিছু পরিবর্তন আসতে পারে। সো তুমি এই পার্সপেক্টিভ থেকে এটা বলছো। এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, ও যে বিষয়টা নিয়ে আজকে এখানে এক্সপ্লোর করতে যাচ্ছে এটা অত্যন্ত সাহসী একটা পদক্ষেপ আমি বলবো, কিন্তু এটা থেকে আসলে বের হওয়ার জন্য কোনো রিমেডি আছে কিনা সেটা আমরা পুরো স্টোরিটা শোনার পরে সবাই মিলে ডিসকাস করতে পারি। চলো শুরু করো একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে তুমি বলতেছো। আমরা ব্যাকগ্রাউন্ডে থাকবো প্রথমে। আমার আজকে 18 বছর বয়স। আমি ছোটবেলা থেকে বড় হয়েছি ঢাকাতেই। আমার জন্ম হবার 3 মাস পর আমার বাবা বাইরে চলে যায়। জি। দেন 3 তুমি কি বছর। বড় সন্তান? হ্যাঁ, আমি আমার ফ্যামিলির বড়। কয় ভাই বোন তোমরা? আমরা 3 ভাই বোন। আমি সবার বড়, আমার ছোট 2 ভাই আছে। ছোট 2 ভাই আছে, ওকে। তো বাবা চলে যায়, তখন আমি অবশ্যই ছোট ছিলাম। আমার মুখে যতটুকু শোনা যে আমি বাবা আর মায়ের দিক থেকে খুব সেন্সিটিভ ছিলাম। আমার বাবার একটা ছবি ছিল বাসায়, আমি আমার বাবার ছবি ছাড়া কাউকে বাবা বলতাম না। ওকে। এমনকি আমার চাচা ছিল, কাকা ছিল, তারাও অনেক সময় চেষ্টা করতো তাদেরকে বাবা বলানোর জন্য, কিন্তু আমি কখনোই বলতাম না। আমার বাবার ছবি দেখিয়ে বলতাম যে উনি আমার বাবা। অ্যান্ড 3 বছর পর যখন আমার বাবা বাইরে থেকে আসে, সৌদি আরবে ছিল যখন আসে, তখন আমার বাবার গালভর্তি দাঁড়িয়ে ছিল। অ্যান্ড 3 বছর আগে সে যেমন ছিল বা আমার ছবিতে যেরকম ছিল সেরকমটা ছিল না। দেন আমার মা আমার বাবাকে পরিচয় করে দেয় যে আমার বাবা উনি। তো স্বাভাবিক আমরা মায়ের মুখে শুনেই জানি যে ইনি আমার বাবা, বা আমাদের সাথে যাদের পরিচয় করে দেবে তারাই তাদেরই আমার পরিচয় ভাবে চিনি। তো আমি আমার বাবার ছবি দেখে তার সাথে যখন ফেস মিলাই, দেন আমার কাছে ভালো লাগে না, অ্যান্ড ফেস মিল ছিল না। অ্যান্ড ছোট ছিলাম, বুঝিনি। অ্যান্ড আমি তাকে বাবা বলে মেনে নিই। শুধু তাই নয়, আমি কখনো তাকে বাবা বলে ডাকতামও না। দেন ধীরে ধীরে যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম, তখন তার ফেসের সাথে বুঝতে লাগলাম যে না, উনি আমার বাবা। দেন মেনে নিয়েছি। অ্যান্ড আমাদের ফ্যামিলিটা খুব ভালোই ছিল। আমি আমার ফ্যামিলির ব্যাপারে কখনো কোনো কিছু জানতাম না, অ্যান্ড আমি ব্যাপারে কখনো কোনো কিছু জানার চেষ্টাও করতাম না। আমার এই ব্যাপারে কোনো আগ্রহ ছিল না, কজ ফ্যামিলিতে সবাই একজন আরেকজনের দায়িত্বে থাকে, কিন্তু তবুও কিন্তু একটা ব্যক্তিগত ব্যাপার বলতে কিছু থাকে। দেন আমাকে ছোটবেলা থেকে আমি প্লে নার্সারি, কেজি, এগুলো আমি আমাদের এলাকার একটি স্কুলে পড়েছি। দেন পরবর্তীতে আমাকে আমার এলাকার ডালতন নার্সারি স্কুলে ভর্তি করানো হয়েছে। আমি ওখানে পড়াশোনা কন্টিনিউ চালিয়েছি। যখন আমার 7 যখন আমি 7 স্বাভাবিক বয়সের খাতিরে মানুষ কিন্তু ভুল করে।
তো আমার আব্বু আম্মু আমার সাথে খুব খারাপ আচরণ করে। খারাপ আচরণ করে বলতে কি ঘটনা খারাপ থেকে? আচরণ বলতে আমার গায়ে হাত তুলে। কি ছিল ঘটনা, কেন গায়ে হাত তোলা? রিজনটা ছিল যে আমি কেন রিলেশন করছি। কি মানে রিলেশনটা তুমি পড়লে কিভাবে, কি হয়েছে? করেছি, আমাকে প্রপোজ করে। Class 7 এ থাকতে কে propose করে? থাকতে আমার পাশের বাড়িতে ছিল একজন, মানে ভাড়া থাকতো। জি। তো সে আমাকে যখন প্রপোজ করে, তো আবেগের বশে তাকে আমি যখন একসেপ্ট করি, তো আমাদের রিলেশনে যখন 14 দিন, তখন ফ্যামিলি জানতে পারে। একটু থামাচ্ছি আমি, সেটা হচ্ছে যে পাশের বাড়িতে যে ছিল ও কোন ক্লাসে পড়তো? পড়াশোনা করতো না। ও কি তোমার চেয়ে বয়স অনেক বড় ছিল? হ্যাঁ, বড় ছিল বয়সে। পড়াশোনা 2-3 বছর আগে ছেড়ে দিয়েছে। আচ্ছা। এন্ড জব করতো। তোমার চেয়ে বয়স অনেক বেশি বড় ছিল। আচ্ছা, সে তোমাকে প্রপোজ করে? হ্যাঁ। আচ্ছা। তো যখন আমি একসেপ্ট করি, আব্বু আম্মু আমাকে তেমন কিছু বলেনি। জাস্ট তোমার আব্বু আম্মু জানলো কিভাবে বিষয়টা? আব্বু আম্মু জানতে পেরেছে আমি আব্বুর ফোন দিয়ে কথা বলছিলাম। আচ্ছা। দেন আব্বুর ফোনে নাম্বারটা ছিল, এন্ড রাতের বেলা সে যাচ্ছিল যে আমার সাথে দেখা করবে। আচ্ছা। এন্ড আমার মনে খুব ভয় ছিল, তো আমি ফোনটা সাইলেন্ট করে আমার বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়েছিলাম। ওকে। দেন হঠাৎ করে আব্বু ঘুম থেকে উঠে দেখে যে বাইরের লাইট জ্বলছে, এন্ড আব্বুর ফোন কাছেনি। যখন সে আমার বালিশের নিচে ফোনটা দেখে, রিসিভ করে ফোন, তো আমি ওখান থেকে, আব্বু কোনো কথা বলে না, কিন্তু অপর সাইড থেকে কথা আসে যে তুমি আমার সাথে দেখা করবে, আর তা নাহলে তোমার সাথে আমার ব্রেকআপ। ওকে, এই ধরনের কথা আসে? হ্যাঁ। ওকে। তো পরে এই কথা শোনার পর আব্বু খুব রেগে যায়, এন্ড আমাকে ওদিন খুব মারে, এন্ড আমার পড়াশোনা অফ করে দিতে চেয়েছিল, কিন্তু আম্মু কোনোভাবে হয়তো বা আমার পড়াশোনা। বাবা এর আগে কি তোমার কখনো গায়ে হাত তুলেছে? না, ওই ফার্স্ট টাইম। তোমাকে কিভাবে বাবা এগুলো খেয়াল করবেন, কারণ দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। বাবা তোমার কাছে অনেক প্রিয় এবং অনেক রেসপেক্টেড একটা জায়গায় ছিল কি? ওকে। তো তোমাকে বাবা ওই ঘটনা জানার পরে তোমাকে বাবা কি করেছে? আমাকে প্রথমে 2-3টা থাপ্পড় মারে। জিজ্ঞেস করেনি যে কি হয়েছে ঘটনাটা? আমাকে জিজ্ঞেস করেছিল, দেন আমাকে বলার কোনো স্কোপ দেয়নি। আমি কিছু বলার আগে উনি আমাকে মারতে শুরু করে। এন্ড তোমার ওই সময় ফিলটা কি ছিল যে যখন এরকম একটা ঘটনা, তোমার ক্লাস 7 এ বয়স খুব বেশি হলে 12 থেকে 13, তোমার বাবা এটা জেনে গেছে এবং তুমি তো নিজে থেকেই ভয় পাওয়ার কথা? হ্যাঁ, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এন্ড আমি বলছিলাম যে আব্বু আমার কথাটা শোনো, আমি সরি যে আমি ভুল করছি, অন্তত আমার কথাটা শোনো। তারপর তার একটা কথা ছিল, কেন তুমি ফোন ধরবা আর কেন বা তুমি কথা বলবা? ওকে। এন্ড যে ঘরে যে মাটি খোঁড়ার জন্য শাপলগুলো থাকে, আমরা যেগুলোকে বলে থাকি, তো আব্বু আমাকে ওইটাতে অনেকক্ষণ মারে, এন্ড আমার হাত পা কেটে যায়। তো শাবল দিয়ে মারে তোমাকে? হ্যাঁ। আর ওটা মানে রড জাতীয় ছিল, যার কারণে হাত পা কেটে গিয়েছিল। দেন পরবর্তীতে আম্মু জিনিসটা হয়তোবা তার কাছে খুব খারাপ লেগেছিল, তো এই কারণে আম্মু পরে আব্বুকে আটকায়, পরে আমাকে আর কিছু বলে না। দেন তারপর থেকে আব্বুর সাথে আমার কথা বলা সবকিছু কমে যায়। কজ আমার একটা জিনিসই মানে মনে হচ্ছিল যে আমার কথাটা কেন সে শুনলো না। মানে ভয় কাজ করে নাকি রাগ কাজ করে? ভয় রাগ দুটোই। ওকে। তারপরে দেন পরবর্তীতে আমার লাইফে তেমন কোনো ঘটনা ঘটেনি। ক্লাস 8-এ আমি জিএসসি পরীক্ষা দেওয়ার পর ওই ছেলেটার সঙ্গে সম্পর্ক কি হলো? ওই ছেলের সাথে পরে ব্রেকআপ হয়েছে। পরবর্তীতে কি তোমার থেকে হয়েছে নাকি তোমার আব্বু গিয়ে কোনো স্টেপ নিয়েছিল ছেলেটাকে? আব্বু গিয়ে স্টেপ নিয়েছিল বলতে, আমাকে তারপর প্রতিদিন আব্বু স্কুলে নিয়ে আসতো। এন্ড পরবর্তীতে ছেলেটা আমাকে জাস্ট একটাই কোশ্চেন করেছিল যে রিলেশনে কি তুমি কন্টিনিউ করবা নাকি করবা না। তোমার ফ্যামিলিতে এত বড় ঘটনা ঘটে গেছে কিছু জানতো না? সে কিছু জানতো না। আচ্ছা। তো পরে আমি বলেছি যে না, আমার পক্ষে সম্পূর্ণ কন্টিনিউ রাখা, কজ আমি অলরেডি আমার আব্বু আমাকে অনেক কষ্ট দিয়েছি। আমার কথাটা ছিল এরকম। পরে সে বলে যে ওকে ঠিক আছে। তো তারপর তার সাথে আমার কোনো কন্ট্যাক্ট হয়নি। অবশ্য তার নাম্বারটা আমার মুখস্থ ছিল না, আমি কার্ড থেকে তার নাম্বার অলওয়েজ তুলতাম, আর কার্ডটা পরবর্তীতে আব্বু আমার ব্যাগ থেকে ফেলে দেয়, যার কারণে আমার পরবর্তীতে আর কোনো কথা হয়নি। তো ক্লাস 8-এ জিএসসি এক্সাম সময় বাবা ছিল। দেন জিএসসি এক্সাম শেষ ডিসেম্বর 1 তারিখে বাবা কাতার চলে যায়। আচ্ছা। এন্ড তারপরে আব্বু যাবার 1 মাস পর আম্মু আমার হাতে একটা ফোন ধরিয়ে দেয়। সেটা হচ্ছে নোকিয়া ফোন, টাচ ফোন ছিল, মানে নতুন মডেল যেটা বের হয়েছিল। তো পরে নতুন ফোন ছিল, অনেক খুশি ছিলাম আমি। তো আমি বুঝতাম না তখন যে কি হচ্ছিল। তো রাতে আমি এফএম শুনতাম বা ফোনে ফেসবুক ইউজ করতাম। তখন আম্মু দেখতাম রাতের পর রাত জেগে কথা বলে। তো তোমাকে ফোন দিল, এটা কি তুমি চেয়েছিলে নাকি এমনিতেই তোমাকে দিল? নিজে থেকে তারা দিয়েছিল। নিজে থেকে দিল? হ্যাঁ। যে তুমি এটা ইউজ করো? হ্যাঁ, এটা আমাকে ইউজ করো, কারণ আম্মু অনেক সময় বাইরে যেত, বাসায় কন্ট্যাক্ট করতে হতো, এই কারণে সে আমাকে ফোনটা দিয়েছিল। ওকে। তুমি কি এটা স্কুলে নিয়ে যেতে পারতে? না, স্কুলে অ্যালাউ ছিল না। ওকে। তো পরবর্তীতে আম্মু রাতে জেগে কথা বলতো। তো আমি ভাবলাম হয়তো যদি আব্বুর সাথে কথা বলে, কারণ আব্বু তখন নতুন বাইরে গিয়েছে। তো পরবর্তীতে জানতে পারলাম যে আব্বুর ফোন ছিল না, বাইরে যখন যায় তখন তার কাছে ফোন ছিল না, এন্ড সে আরেকজনের ফোন নিয়ে আম্মুর সাথে 2-1 মিনিট করে কথা বলতো। তো পরবর্তীতে আমি আম্মুকে কোশ্চেন করলাম যে তুমি কার সাথে কথা বলো। পরে আম্মু বললো যে আমার রিলেটিভের সাথে কথা বলি। আর কথাটা হচ্ছে যে আম্মুর বিয়ের আগে, আম্মুর বিয়ে হয়েছিল 18 বছর, আই মিন এসএসসি এক্সামের আগে। তো তার আগে তার একটা রিলেশন ছিল। দেন রিলেশন ছিল, সে তাকে খুব লাভ করতেন, তাদের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এন্ড যখন আম্মুর ফ্যামিলিটা জানতে পারে, আমাকে একটা বিয়ে দিয়ে দেয়। সেটাই তোমার বাবা ছিল? না, সে ছিল একটা স্কুল মাস্টার ছিল।
তার সাথে যখন আমার মায়ের বিয়ে দেয় তারপর 6 মাস সংসার হয়, দেন আম্মু নাকি তার সাথে সংসার করতে চায়নি, আচ্ছা যার কারণে সেখান থেকে আম্মু চলে আসে and পরবর্তীতে তাদের ডিভোর্স করিয়ে দেওয়া হয় এন্ড তার 3 মাস পর আমার আব্বুর সাথে বিয়ে হয়। এটা কি তোমার আব্বু আম্মু কি এটা কি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল নাকি ফ্যামিলি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, দুপক্ষ থেকে অ্যারেঞ্জ ছিল? হ্যাঁ। ওকে, তো আমি এই ব্যাপারগুলো জানতাম না। কোথা থেকে জেনেছো তুমি এটা? আমার একটা ফ্রেন্ড ছিল, আমার আম্মুর আবার বান্ধবী ছিল, তো তার মেয়ে আবার আমার ফ্রেন্ড। এখানে একটু মাফ করবেন প্রিয় শ্রোতা, আজকে আমি প্রচুর ইন্টারাপ্ট করবো। সাধারণত আমি গল্পে কখনো ইন্টারাপ্ট করি না, মানে সচেতন ভাবেই পুরো গল্পটা শুনে যাই এবং লাস্টে গিয়ে কথা বলি। কিন্তু আজকে ইন্টারাপ্ট করার বিশেষ কারণ আছে, কারণ আমি চাই গল্পের ভেতরটা, ব্যাকগ্রাউন্ডটা খুব চমৎকারভাবে উঠে আসুক। নইলে সামনে আমরা যে সিচুয়েশনটা ফেস করতে যাচ্ছি সেটার অনেক প্রশ্নের উত্তরই মিলবে না। কজ আমরা যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা আছেন, এই ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো করে শুনবেন, প্রত্যেকটা বিষয় খুব ভালো করে শুনবেন। অলরেডি আমরা দুটো ঘটনার মুখোমুখি হয়েছি। নাম্বার 1, সেটা হচ্ছে ক্লাস 7-এ থাকতে ওকে যেভাবে এই একটা ঘটনার প্রেক্ষাপট ওকে যেভাবে টর্চার করা হলো সেটাও খুব ভালোভাবে নিতে পারেনি, যদিও বিষয়টা পরবর্তীতে মিনিমাইজ হয়ে গেছে, কিন্তু সাবসিকুয়েন্ট মাইন্ডে বিষয়টা থাকার কথা। 2 নাম্বার হচ্ছে হলো ও ফোন না চাইতে ওকে ফোন দেওয়া হয়েছে, যেটা ওর ভাষ্য। আর আরেকটি বিষয় খেয়াল রাখবেন, এখানে ও যেটা বলছে সেটাই যে স্পষ্টভাবে সবকিছু সত্য সেটা নয়, তবে সেটাকে বিশ্বাসযোগ্য জায়গায় নিয়ে যাওয়ার জন্যই আমাদের এত বেশি প্রশ্ন। হ্যাঁ, তো এই বিষয়টা তুমি কবে জেনেছো? জেনেছি আমার বাবা যাওয়ার 1 মাস কি 1.5 মাস পর। 1 মাস কি 1.5 মাস পর জানার পর তুমি তোমার মাকে এটা জিজ্ঞেস করেছো? হ্যাঁ। আচ্ছা, তো আমি যখন আমার ফ্রেন্ডের আমার মুখ থেকে কথাটা শুনি, আমি মানে অবাক হয়ে যাই যে হাউ ইজ দ্যাট পসিবল। এন্ড আমি ছোটবেলা থেকেই বিয়ে করা বা একজনের সাথে ফিজিক্যাল করা বা আরেকজনের সাথে করা, এই জিনিসগুলো আমার খুব অপছন্দনীয় ছিল, আমি এগুলো কখনোই পছন্দ করতাম না। তো পরবর্তীতে আমার মানে খুব খারাপ লাগে যে আমি এমন একটা মায়ের মেয়ে, তবুও মানে এটা মনে হয়েছিল যে না, এখন হয়তো বা আমার মা খুব ভালো হয়ে গেছে বা সে হ্যাপি আছে আমার বাবাকে। তুমি কি করলে জানার পরে? জানার পর আমি বাসায় আসছি, সেদিন আমি আম্মুকে কিছুই বলি না। পরের দিনটা ছিল ফ্রাইডে, তো আমার স্কুল অফ ছিল। আমি ঘুম থেকে উঠছি ওই দিন 10টার দিকে, এন্ড উঠার পর আমার মানে মন মানসিকতা ভালো ছিল না। এন্ড আম্মু আমাকে বকাবকি করতেছিল যে কেন তুমি এত লেট করে ঘুম থেকে উঠছো, আর এত লেট করে কেউ ঘুম থেকে উঠে পড়াশোনা করো না, শুধু বাইরে আড্ডা মারো, আবার ফোন নিয়ে সারাক্ষণ টিপাটিপি করতে থাকো, কেন তুমি এগুলো করছো? তো পরবর্তীতে আমি আম্মুকে কোশ্চেন করলাম যে একটা সময় তো তুমি এগুলো করছো। আমার কথাটা ফার্স্টে এরকম ছিল, ফার্স্ট ছিল যে একটা সময় তুমি এরকম করেছো। নোট দ্যাট পয়েন্ট প্লিজ। হ্যাঁ, এন্ড পরবর্তীতে আম্মু বলল যে আমি এগুলো করেছি মানে। তো আম্মু তখন রুটি বানাচ্ছিল, হাতে বেলুন ছিল। পরে আমি বললাম যে কেন তুমি করনি, তোমার আগে একটা রিলেশন ছিল, এন্ড পরবর্তীতে জানলাম যে তোমার আরো নাকি আরেকটা বিয়েও ছিল। তো আমি তোমার মেয়ে, আমি তোমার সাথে যেমন সবকিছু শেয়ার করি, তোমার উচিত আমার সাথে সবকিছু শেয়ার করা, কারণ আমরা বন্ধু। পরে আম্মু আমাকে মানে হয়তো তার মাথা বেশি গরম হয়ে গেছিল, কথা বলার ধরনটা হয়তো আমার ভালো ছিল না, তাই কারণে উনি আমাকে বেলুন দিয়ে 2টা বাড়ি মারে। হ্যাঁ, এন্ড তখন আমার মাথায় আরো বেশি গরম হয়েছে যে আমি অলরেডি জেনেছি অন্য কারোর কাছ থেকে, তোমাকে জিজ্ঞেস করছি, তুমি আমাকে সুন্দরভাবে অ্যান্সার না দিয়ে তুমি আমার গায়ে হাত তুলছো কেন? তো আমি পরবর্তীতে আমার সাথে অনেক তর্ক করি, আমি আর কোনো কথা বলি না। তোমাকে একটু থামাচ্ছি, দুটো পয়েন্ট আমরা গিয়েছি এবং দুটো পয়েন্টই খুব সেন্সিটিভ পয়েন্ট। আমি কারণ গল্পটা যখন সামনের দিকে চলে যাবে তখন আপনারা এগুলো ভুলে যাবেন, আমি দুটো পয়েন্টে একটু 2 মিনিট কথা বলতে চাই। নাম্বার 1, যখন ওকে গায়ে হাত তোলা হলো ক্লাস 7 অবস্থায়, ওর একটা সম্পর্কে জড়িয়ে যাওয়া, এবং এই সময় ওর কিন্তু ভালো মন্দ বোঝার বয়স না, এই বিষয়টা প্যারেন্টসদের খুবই সেন্সিটিভলি ডিল করা উচিত। কেন ডিল করা উচিত? ওর লাইফে একটা সময় সম্পর্ক আসবে, সেটা খুব স্বাভাবিকভাবেই হবে। ওকে প্রথমেই যদি এই ধরনের একটা ধারণা দিয়ে দেওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবেই অন্য কোনো যখন পরিণত বয়সে একটা সম্পর্ক আসার কথা, তখন ওর মাথার মধ্যে কিন্তু এই জিনিসটা কাজ করবে, যেটা খুব খারাপ জিনিস এবং ওইটা তো স্বাভাবিক হতে পারবে না। এটা একটা। আরেকটা বিষয় যেটা এতে হিতে বিপরীত হতে পারে, মানে ওর গায়ে যেভাবে হাত তোলা হয়েছে তাতে করে কিন্তু খুব রাফ ডিসিশন নিয়ে ফেলতে পারে, কারণ বয়সটা খুবই ইয়াং বয়স। তো সেই জায়গাটা থেকে ওকে ডিল করা উচিত ছিল খুব সফটলি, যেটা প্যারেন্টস করেননি। মায়ের ভুলটা দেখেন, ও হ্যাঁ, এটা এখানে ওরও একটা ভুল আছে, সেটা হচ্ছে যে যখন ওর বান্ধবীর মায়ের কাছ থেকে বিষয়টা জানলো, ওর উচিত ছিল মাকে এসে জিজ্ঞেস করা যে মা এরকম ঘটনা ঘটেছে কিনা। খুব স্বাভাবিকভাবেই একটা সন্তান ওই বয়সে সে ভালো মন্দ বোঝে না, তার খারাপ লাগাটা খুব স্বাভাবিক, কারণ যেহেতু ওর স্বাভাবিকভাবেই এই জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু ও সেটা করেনি। এবং এর প্রেক্ষাপটে ওর মা এসে যেই ব্যবহারটা করলো সেটা আরো ভয়ানক রকমের ভুল। একটা জিনিস আমরা হয়তো একসেপ্ট করে নিলাম, যেহেতু ওর বয়স ছোট এবং ও যেহেতু বিষয়টা বোঝেনি, ও এসে ও মাকে ওইভাবে বলতে পারেনি, সে কারণে সে খুব রাফলি জিনিসটাকে প্রেজেন্ট করেছে। কিন্তু ওর মার উচিত ছিল বিষয়টা ওর কাছ থেকে খুব সুন্দর করে জেনে তারপর ওকে খুব সুন্দর করে বুঝিয়ে দেয়া। আমরা যেই প্রযুক্তির যুগে বসবাস করি, সেখানে আমাদের সন্তানেরা আমাদের অতীত জানবে না, এটা হতেই পারে না। আমাদের অতীত তারা জানবেই। একটা সময় যদি আপনি ভুল করে থাকেন বা কোনো একটা বিপদের মধ্যে পড়ে থাকেন বা যাই কিছু করে থাকেন না কেন, এই প্রযুক্তির যুগে সবকিছু ডকুমেন্ট থেকে যায় এবং একটা সময় গিয়ে আপনার সন্তান সেটা জানবেই। সুতরাং সেটার জন্য আপনার একটু প্রিপেয়ার থাকা উচিত যে আপনি বিষয়টাকে কত সফটলি আপনি আপনার সন্তানকে খুব সুন্দর করে জিনিসটা বোঝাবেন, যাতে করে তার মানসিকভাবে কোনো ধরনের সে বিপর্যয়ের মুখে না পড়ে। হ্যাঁ, বলো তারপর থেকে আমার সাথে গায়ে হাত তুলো। পরে আমার সাথে আমার কোনো কথা বলি না, আমি রাগ করে আমার সাথে কথা বলি না। কিন্তু প্রশ্নের উত্তর কি দিল তোমার মা? প্রশ্নের পরবর্তীতে আম্মু আমাকে আর কিছু বলেনি, শুধু গায়ে হাত তুলেছি। আর পরে এটাই বলেছে যে আমাদের ব্যাপারে তোমার না জানলেও চলবে। ও, দিস ইজ আ বিগ মিস্টেক।
বিগ মিস্টেক। ওকে। অ্যান্ড এটা বলেছিল যে আমাদের ব্যাপারে তোমার না জানলেও চলবে, অ্যান্ড নিজের লাইফের ব্যাপারে ফোকাস দাও, তোমার ফ্যামিলির ব্যাপারে এত কিছু জানার প্রয়োজন নেই। আমরা এখানে একটা বিরতি নিব প্রিয় শ্রোতা। আজকে আমি প্রথমেই বলে নিচ্ছি আমি অনেক বেশি ইন্টারাপ্ট করবো, কারণ স্টোরির প্রয়োজনেই, এবং আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন। দিস ইজ আ বিগ ফ্যামিলি ক্রাইসিস। আজকের এই গল্পটা থেকে অনেক ছেলে মেয়েই বা অনেক ফ্যামিলি হয়তো বা তাদের চিন্তা ভাবনার জায়গাটা পরিবর্তন করবেন। দেখুন, আমরা সমাজে এত কিছু নিয়ে কথা বলি, সমাজে এত এত প্রবলেম নিয়ে কথা বলি, কিন্তু ঘরের ভেতরে একটা শিশু সুস্থভাবে বেড়ে ওঠার জন্য তার যে মানসিক পরিবেশটা প্রয়োজন, এবং একই সাথে বাবা মা শিশুর সাথে কি আচরণটা করবেন, বা কোন জায়গাটায় প্রাইভেসি মেনটেন করবেন, বা প্রাইভেসি যদি ওপেন হয়ে যায় তাহলে সেটাকে কিভাবে ডিল করবেন, সেই বিষয়টা নিয়ে কিন্তু কোথাও কোনো আমাদের না আছে এডুকেশন প্রতিষ্ঠানে, না আছে কোথাও সামাজিকভাবে কোনো শিক্ষা। কিন্তু দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর আওয়ার সোশ্যাল লাইফ এবং ফ্যামিলি লাইফ। সেটার হয়তো আজকে একটা খুব ভালো দিক নির্দেশনা হয়তো আজকের এই এপিসোড থেকে আসবে। আপনাদের সবাইকে বলবো একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শোনার জন্য, এবং যারা এটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে নিচ্ছেন তাদেরকে আমি বলবো প্লিজ গেট লস্ট, কজ দিস এপিসোড অ্যাকচুয়ালি নট ফর দ্য এন্টারটেইনমেন্ট, সো কল্ড এন্টারটেইনমেন্ট। ইটস আ পার্ট অফ এন্টারটেইনমেন্ট অফকোর্স। সেইভাবে যদি যাই তাহলে সো কল্ড এন্টারটেইনমেন্ট বলতে যেটা বোঝায় যে মুভি হলো বা নাটক দেখলাম, তারপরে ওকে ফাইন, আই গেট সাম মজা ফান, ভুলে গেলাম। আজকের এপিসোডটা বা সিক্রেটস আসলে এরকম না, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। যদিও এটা এন্টারটেইনমেন্টেরই একটা অংশ, কিন্তু সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্টের ভেতরে এন্টারটেইনমেন্ট, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওকে, সো আমরা একটা ছিলাম। তারপর আমার সাথে আমার কথা হয়নি 2-3 দিন, অ্যান্ড তারপর দেখি যে আম্মু একজনের সাথে কথা বলে অ্যান্ড বাইরে গিয়ে দেখা করে। তখন কি তুমি তোমার মার সঙ্গে স্বাভাবিক ছিলে, কথাবার্তা বলতে, নাকি একদম চুপচাপ? নরমালি ওরকম কথা হতো না, জাস্ট খেয়েছো কিনা বা খাবা কিনা বা স্কুলে যাবা কিনা। তোমার কোনো ফ্রেন্ড ছিল ওই মুহূর্তে তাদের সাথে তুমি এই বিষয়গুলো শেয়ার করতে? না, আমার আসলে আমি ছোটবেলা থেকে আমি স্কুলে পড়তাম, কিন্তু আমার ছোটবেলার স্কুল লাইফটা ছিল সবচেয়ে খারাপ। কেন? কজ আমার স্কুল লাইফে আমি কখনো কোনো ফ্রেন্ড করতাম না। আমার নিজের কাছে খুব খারাপ লাগতো, কজ সবার ফ্যামিলি এত সুন্দর, এন্ড আমি সবসময় একটা জিনিস চাইতাম যে আমার মা, সবার মায়েরা তাদের স্টুডেন্টস মানে বাচ্চাদেরকে নিতে আসে, আমি চাইতাম যে আমার আম্মু যেন আমাকে নিতে আসে। যদিও যে বছরে যদি 2-1বারও সে আমাকে আনতে যেত, মানে তার চেয়ে মানে সেদিনটা মনে হতো যে আমার ঈদের মতো খুশি যে সে আমাকে নিতে আসছে। নিতে যেত না কেন, কোনো কারণ ছিল? নিতে যেত না, তখন আমার ছোট ভাই হয়েছিল, এন্ড তার একটাই কথা ছিল যে তোমার ছোট ভাইকে বাসায় রাখতে হয়, দেখতে হয়। তো বাসার কেউ ছিল না? না, বাসার কেউ ছিল না। সো তুমি তোমার জায়গা থেকে এটা ফিল করতে, কিন্তু তোমার মায়ের জায়গা থেকে বিষয়টা লজিক্যাল ছিল। হ্যাঁ, লজিক্যাল ছিল। তো তোমার শুরু করে বোঝাতো না বিষয়টা যে দেখো বাবা আমার এরকম সমস্যা যে কারণে যেতে পারে? কখনো বুঝাইনি, মানে আমার মায়ের আচরণ ছোটবেলা থেকে অনেক রাফ ছিল, এন্ড একটা মা উনি তো একটা মানুষের নিম্ন স্তরে যে বকাবকি করে বা স্ল্যাং, হ্যাঁ কটু কথা বলে, মানে একটা মানুষের নিম্ন স্তরের চেয়ে নিচু কথা উনি আমাকে বলতো। আমি আগেই বলেছি আজকে আমি অনেক ইন্টারাপ্ট করবো। আমি আপনাদের যারা রেডিওতে এটা শুনছেন তাদের হয়তো মনে হতে পারে যে এটা কিভাবে সম্ভব। আমি আমার এটা গিবত হয়েছে, আল্লাহ মাফ করুক। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। আমার পাশের বাসে এরকম একটা ঘটনা ঘটে রেগুলারলি। মেয়েটার বয়স আমি জানি না, এবং হঠাৎ করে সেদিন আমি শুনছিলাম, বাসায় ছিলাম অল্প সময়ের জন্য, মা এবং মেয়ের কনভারসেশন। মা মেয়েকে যেভাবে গালি দিচ্ছে, যে কথাগুলো বলছে, সেটা আমার কাছে কোয়াইট আনথিঙ্কেবল মনে হয়েছে। এবং মাঝে মাঝে দেখছিলাম যে মেয়েটার প্রতিবাদ করছে, ছোট ছোট অল্প অল্প প্রতিবাদ করছে। তোমার একটা সময় মনে হচ্ছিল যে এই মেয়েটার ভয়েসটা একটা সময় লাউড হয়ে যাবে, মা তখন আর কিছু বলতে পারবে না। কারণ বিষয়টা আসলে তাই হয়, আমরা যত কিছুই থাকি না কেন, হয়তো ওই মায়ের লাইফে একটা গল্প আছে, সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড নিশ্চয়ই আছে, নইলে মেয়ের সঙ্গে এত খারাপ ব্যবহার কেন করবে। কিন্তু এটা একটা না, মানে শস্য জমির মতো, আপনি যে কাজটা করছেন সেটার রেজাল্ট আপনাকে পেতেই হবে। এবং আপনি একজনের উপর ফ্রাস্ট্রেট হয়ে যদি আপনি আপনার সন্তানের সাথে খারাপ ব্যবহার করেন, আপনার সন্তান এটা কড়াই গন্ডে আপনাকে দিয়ে দিবে, ব্যাগ দিয়ে দিবে। যাই হোক, বলেন তারপর। তো আমার সাথে প্রচুর খারাপ ব্যবহার করতো, উঠতে বসতে খেতে বসলে অনেক খারাপ আচরণ করতো, এন্ড মানে মাঝে মধ্যে নিজের কাছে এটা মনে হতো যে আল্লাহ কেন আমাকে বাঁচিয়ে রাখছে, বা আমি কেন মরে যাই না। ওকে। তো এক পর্যায়ে সুইসাইড অ্যাটেম্পের চিন্তা করলাম, যে ক্লাস 7 এর থাকতে, তখন আমি ক্লাস 9-এ প্রথম থেকে ভর্তি হয়েছি। ওকে। তো ইচ্ছে করছিল যে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটা হয়তো আমার কাছে অনেক বেশি বেটার। তো আমার আম্মুর সাথে একটা ছেলের মানে নর্মালি কথা হতো, আমি শুধু জানতাম, কখনো দেখিনি। তো হঠাৎ একদিন রোজার মাস, তখন আমার বাসায় আসছে সে। তো তখন আমার বাসায় তাকে দেখে আমি অবাক যে কে এই লোকটা, অ্যান্ড সে দেখতে নর্মালি সুন্দর ছিল, তো আমার ভালো লাগে। কিন্তু আমি কখনো তাকে কথা বলতাম না, অ্যান্ড পরবর্তীতে যখন দেখলাম যে রাতের পর রাত আম্মু তার সাথে কথা বলতেছে, আমার নিজের কাছে তার প্রতি ঘৃণা জন্ম নিল যে মানে একটা বিবাহিত মহিলা তার সাথে কি করে সে এত রাত জেগে কথা বলে, আর সে কিনা সে অনার্স 3rd ইয়ারে পড়ছে, একটা ছেলে। নিজের কাছে খুব খারাপ লাগতো। আমি তাকে জিজ্ঞেস করলাম যে ছেলেটা বাসায় আসলে ছেলেটাকে, সে ছিল, পরে বললো যে আমাকে পরিচয় করিয়ে দিল যে আমি তাকে আমার ভাই বলে জানি, তোমার মামা। তোমার মামা? হ্যাঁ, আমার মামা। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি কখনো তার সাথে কথা বলতাম না, আমি পছন্দই করতাম না তাকে, কোনোভাবেই পছন্দ করতাম না, আমার বিরক্ত লাগতো তাকে দেখলে। তো সে যদি বাসায় আসতাম বের হয়ে যেতাম, বা সে যদি ঘরে থাকতো আমি অন্য রুমে গিয়ে বসে থাকতাম।
কখনো তার সাথে কথা বলতাম না। বাট তোমার তো উল্টো আচরণ হওয়া উচিত, যে একটা যাকে তুমি পছন্দ করছো না এবং তুমি গেস করছো যে তোমার মা ছেলেটার সঙ্গে কথাবার্তা বলছে, তো তুমি তাকে কেন স্পেস দিচ্ছ? তুমি তো তোমার মায়ের রুমেই বসে থাকা উচিত ছিল। বসে থাকার বলতে আমার ভালো লাগতো না তাদের কথা শুনতে, আর তারা যেরকম কথা বলতো আমার পছন্দ হতো না, বিরক্ত লাগতো। তোমার সামনে এটা করতো? হ্যাঁ, আমার সামনে করতো। কি ধরনের কথা পরবর্তীতে চলে যেতাম, মানে তারা একসাথে বসে কথা বলতো, আবার ছেলেটা আমার হাত ধরতো, এগুলো আমার পছন্দ ছিল না। তোমার সামনে এটা করতো? হ্যাঁ, আমার সামনে এটা করতো। তোমাকে অ্যাভয়েড করতো? তুমি এগুলো পছন্দ করতে না? অ্যাভয়েড বলতে যখন একটু বেশি মানে গভীর হয়ে যেত তখন আমাকে বলতো যে একটু বাইরে যাও, দেখো তোমার ভাই কোথায় আছে। ছি 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 ছি। তো পরবর্তীতে এর মধ্যে আমার ছোট ভাই জন্ম নেয়, একদম একটা ছোট। মিনিট একটু থামাচ্ছি, সরি। সেটা হচ্ছে যে যখন এই জিনিসটা হতো তুমি তো একটা গেস করতে যেটা এটা দিস ইজ আ ব্যাড থিং। হ্যাঁ, bad thing। তো ওই সময়টাতে তুমি এগুলো কি করতে? তোমার ভেতরের মানে ইমপ্রেশনটা কি খুব হতো? খারাপ লাগতো, ইচ্ছে করতে যে হয় ওকে মেরে ফেলে, মানে আমার মাকে মেরে ফেলে, আর তা নয় নিজে মরে যায়। মানে এতটা খারাপ লাগতো, মানে খুব গিল্টি ফিল হতো নিজের মধ্যে। তো এর মধ্যে মানে যখন এই জিনিসগুলো দেখতাম তার মধ্যে হঠাৎ করে একদিন রাতে দেখি যে আমার বাসায় কেউ একজন আসছে। আমি আমার রুমে শুয়েছিলাম, আমার বাসায় কেউ একজন আসছে। তো তুমি তোমার মাকে বলতে যে মা এগুলো আমার ভালো এগুলো লাগছে? ঠিক না। হ্যাঁ, আমরা বলতাম মাঝে মধ্যে যে আমি এগুলো কেন করো, তো আমি বলতো যে কি করি, কিছুই তো করি না, জাস্ট নর্মালি কথা বলি, মানে তার কথাটা উড়াই দিত। না, তুমি তোমার মাকে বলতে পারছো মা কেন আসবে উনি বাসাতে? হ্যাঁ, আমি বলতাম। পরে বলতো যে আসে ভাই আমার কথা বলতে আসে, মাঝে মধ্যে দেখো না খাবার টাবার নিয়ে আসে, ওনার পছন্দ, এই কারণে আসে, এছাড়া আর কিছু বলতো বাট না। তোমার যে ভালো লাগে না এটা বিষয়টা এটা আমি বলেছি তাকে। তার কথা একটা, তোমার ভালো লাগলে কে, সে তোমার কাছে আসে না, তুমি কেন এটা মানে কেয়ার করতেছো, তার কথাটা ছিল এরকম। আমি কেন কেয়ার করতেছি, সে তো আমার কাছে আসতেছে না, আসতেছে তার কাছে, তার ভালো লাগছে। তোমাদের সে আসতো। বাসাটার আশেপাশে কোনো লোকজন ছিল না? আসলে আমাদের বাসার আশেপাশে যে লোকজন ছিল মানে তারা তাদের মতো বিজি। পাশে একজন হিন্দুদের ফ্যামিলি আছে, ফ্ল্যাট এটা? হ্যাঁ। Okay. তো সে তার মতো থাকতো, আর আমাদের ডান পাশে যারা থাকতো তারাও তাদের মতো বিজি থাকতো, মানে তাদের আচরণটা অনেক খারাপ ছিল, যার কারণে তাদের সাথে কেউ মিশতে পারতো না। মানে এই বিষয়টা কিরকম ছিল যে তোমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক না, ছিল না, না? সম্পর্ক ছিল না। ওকে। আর আমাদের আশেপাশে যারাই আসছিল নতুন নতুন আসছিল, তো নতুন নতুন তাদের কারোর তোমার সাথে সঙ্গে তোমার বাবার সম্পর্ক কেমন ছিল? প্রথমে খুব ভালো ছিল, অ্যান্ড 7 এর তো আমি কাহিনীটার যে পর সময়ের গল্পে আছি ওই সময় কেমন ছিল? ওই সময় অতটা ভালো ছিল না, মানে সে আমার সাথে কথা বলতো না বেশি। বাবাও তোমার সাথে কথা বলতো না, না? কথা বলতো না, জাস্ট কেমন আছো, ভালো আছো, শেষ। ওই বাবা আর তোমার কি। সঙ্গে কথা বলতো না কেন? কথা বলতো না, সে বলতো আমি খারাপ হয়ে গেছি, ঘোরাফেরা করি, ফোন ইউজ করি, ফেসবুক চালাই, আর তাদের আমার ফ্যামিলির কাছে ফেসবুক ইউটিউব জিনিসটা ছিল সবচেয়ে খারাপ। ফোন তো তারাই দিয়েছে। হ্যাঁ, তারাই দিয়েছে। অ্যান্ড তারা বলতো যে কেন ফোন দিয়েছি, গান শুনো, নর্মালি ফ্রেন্ডসদের সাথে যদি কথা বলা হয় 2-1 মিনিট কথা বলো, আর আমাদের খবর না হলে নিবো, তুমি কেন ফেসবুক ইউজ করো? আচ্ছা। তাদের কাছে ফেসবুক জিনিসটা খুবই খারাপ, মানে তোমার আব্বু আমার কোনো আইডি ছিল ফেসবুকে? না, কোনো আইডি ছিল না? আইডি ছিল না। ওকে। তারা তোমার কাছ থেকে পাসওয়ার্ড বা তারা ফেসবুক কিভাবে ইউজ না, করতে হয় কিছুই এগুলো জানতো? নিত না। মানে তারা ইউজ করতে পারতো না পারতো না। ফেসবুকটা জিনিসটা। Okay. তো এই কারণে তারা আরো বেশি খারাপভাবে হোস্ট করতে জিনিসটা। তো পরবর্তীতে যখন এখানে একটা বিষয় একটু বলি প্রিয় শ্রোতা, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে যদি আপনার সন্তান কখনো এরকম ফেসবুক ইউজ করে আপনি এটাকে স্টপ করতে পারবেন না। যদি স্টপ করেন তাহলে যেটা হবে যে সে গোপন করে অন্য কিছুই ব্যবহার করে আপনাকে ধরা দেবে না। সো লেট হিম ফ্রি, তাকে ফেসবুক ইউটিউব সে যেটা করতে দিন। আপনার এক্সেস রাখবেন একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত, লাইক ও বয়প্রাপ্ত হওয়া পর্যন্ত খুব সুন্দর করে বুঝাবেন, বাবা তুমি যেটাই করো না কেন কোনো প্রবলেম নাই, তোমার পাসওয়ার্ডটা আমার কাছে রাখো, তোমার আইডি টাইডি সবকিছু আমার কাছে রাখো। ওকে, তুমি তোমার মতো করে করো। আমি যদি কখনো ফিল করি যে তোমার এই আইডিতে বা তোমার আমার এটাতে মনিটর করার প্রয়োজন আছে, তাহলে আমি এটা ঢুকে দেখবো যে তুমি কার সাথে কিভাবে কন্টিনিউ করছো। এটা তোমার সেফটির জন্য প্রয়োজন, বিকজ আমি যেহেতু তোমার চেয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্স এরিনাতে, আমি চাই না তুমি কোনো ভুল করো। সো দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। এরপরে যদি আপনার কোনো বেস্ট ওয়ে জানা থাকে ইউ ক্যান এক্সারসাইজ দিস। বলেন। তো তারপরে একদিন রাতে দেখলাম যে আমার বাসায় একজন আসছে। তো জিনিসটা আমার কাছে কোনোভাবেই ভালো লাগেনি। তো আমি পরে আমার রুমে যে নক করি, অ্যান্ড নক করার পর মানে আমি যেটা দেখি সেটার জন্য আমি একদম তৈরি ছিলাম না। আর রাত কটার দিকে এটা ঘটনা? তখন রাত মেবি 1:30 কি 2টা বাজে। তখন তুমি ক্লাস 9 এ পড়ো? হ্যাঁ, তখন ক্লাস 9। 2টার সময় তুমি কি করছিলে? 1:30-2টার দিকে বলতে আমি তখন রাত জেগে এফএম শুনতাম। দিনটা ছিল বৃহস্পতিবার। হ্যাঁ। ভূত এফএম আগে ডর হতো, মেবি কোন একটা চ্যানেলে, আমার ঠিক মনে নেই, 89.2-তে। তো আমি সেটা শুনতেছিলাম, আর ওটা তো রাতে 2টা পর্যন্ত হতো। তো সেটা শুনতে শুনতে আমার কানে হেডফোন ছিল, আমি প্রথমে কোনো কিছু শুনিনি যে কেউ আসছে কিনা বা কোনো আওয়াজও পাইনি। পরবর্তীতে যখন আমি ওয়াশরুমে গেলাম তখন দেখলাম যে আমার রুমে লাইট অন করা। ওকে। তো পরে আমি আমার রুমে যখন নক করি, পরে আমার গেট খুলে দেখি যে আমার এক রিলেটিভ। তো আমি তখনও জানতাম না যে তার সাথে আমার আগের রিলেশন ছিল। তো পরবর্তীতে যখন আমি দেখে অবাক, পরে আমি জিজ্ঞেস করলাম আপনি এখানে এত রাতে? ছেলেটাকে জিজ্ঞেস করো? হ্যাঁ, ছেলেটাকে চিন্তা জিজ্ঞেস তুমি করলাম। তাকে? হ্যাঁ, চিনতাম, কারণ আমার রিলেটিভ হয়। রিলেটিভ বলতে কি ধরনের রিলেটিভ বলতে আমার আম্মুর যার সাথে রিলেশন ছিল তাকে আবার আমার এক খালামণি পছন্দ করতো। তো সে আবার আম্মুর সাথে যখন তার একটু ঝগড়া হচ্ছিল, তো সেই ঝগড়ার সময় আমার ওই খালামণি কোনো একভাবে আমার ওই বয়ফ্রেন্ডকে বিয়ে করে ফেলে। ওকে, বাট ওই সময়ে তুমি যাকে দেখলে তাকে তুমি আগে থেকে চিনতে কিনা? হ্যাঁ, আগে থেকে চিনতাম। আগে থেকে কিভাবে চিনতে? বিকজ খালামণির সাথে কয়েকবার আমাদের বাড়িতে আসছে, Okay. তো সেভাবে আমি চিনি। খালামণি মানে কি আপন খালামণি ছিল নাকি আপন না, একটু দূরের। তোমার মায়ের বান্ধবী ছিল? না, আমার আম্মুর খালার মেয়ে।
তোমার আম্মুর খালার মেয়ে এসে সেই মেয়ের হাজবেন্ড হচ্ছে এটা? হ্যাঁ। ওকে, তোমার আম্মুর খালা। তো খালা মানে কি আপন খালা? না, সেটাও দূরের? দূরের। তো তার সঙ্গে তোমার দেখা হয়েছে, কোথায় দেখা হয়েছে? সেটা দেখা হয়েছিল, আমি এলাকার ভিত্তিকে নর্মাল খালো হিসেবে চিনতাম তাকে। তো পরবর্তীতে যখন আমার বাসায় দেখি তখন তাকে না না, তুমি আমাকে বলো, কারণ আজকের এই স্টোরিটা খুব সেন্সিটিভ একটা স্টোরি। তুমি ভালো করে গ্রাফ না করতে পারলে অনেকে বিলিভ করতে পারবে না, এবং সে জায়গা থেকে আমার অনেক প্রশ্ন আছে তোমাকে। তোমার দেখা হয়েছে কোথায় ফার্স্ট তার সাথে? আমার ফার্স্ট দেখা খালামনির সাথে, আমি তাদের বাসায় তাকে দেখি। খালামনির সাথে তুমি তাদের বাসায় কেন গিয়েছিলে? ছোটবেলা ছিলাম, তার ছেলে ছিল আমার বয়সী, তো তাদের সাথে খেলতাম। তো একদিন গেছি, আমি খালামনির হাজবেন্ডকে কখনোই দেখিনি, কজ সে বাইরে ট্যুর দিয়ে জব করতো। তো ওই দিন যখন আসে, তো তার সাথে ছোটবেলা তার সাথে একবার আমার দেখা হয়েছিল। অ্যান্ড উনি একটা কারখানায় জব করতো যেখানে কিনা পেন্সিল তৈরি করতো। অ্যান্ড উনি আমাকে একবার পেন্সিল গিফট করেছিলেন, তারপরেই আমি তাকে চিনি। ওকে, সো এটা কি তোমার বাসার আশেপাশে ছিল? এটা আমার বাসা থেকে কিছু দূরে ছিল, মানে তোমরা যেখানে থাকতে তার 7 মিনিটের রাস্তা। ওকে, ফাইন। তারপর তো দেখার পর আমি অবাক। এন্ড দেখলাম যে তার ড্রেস আপ চেঞ্জ, মানে একটা মানুষ ড্রেস আপ স্বাভাবিক, কারো বাসায় আসলে আমরা যেরকম ড্রেস আপ পরে আসতে দেখি, উনি সেরকম ছিল না। আমার বাবার ড্রেস আপ পরা ছিল। তোমার রুমে, তোমার মায়ের রুমে তোমার বাবার ড্রেস পরা? হ্যাঁ, আই মিন রাতে যা পরে ঘুমায় মানুষ, মানে নাইট ড্রেস। ওকে। তো পরবর্তীতে আমি যখন আস করলাম, পরে মানে তোমার দুই ভাই কই ছিল? আমার 2 ভাই ঘুমোচ্ছিল তোমার মায়ের রুমেই? হ্যাঁ, আমার রুমে, আর আমি আলাদা রুমে। ওদের বয়স কত ছিল তখন? আমার বয়স, তোমার 2 ভাইয়ের বয়স? আমার 2 ভাইয়ের একজনের বয়স ছিল মেবি 4 বছরের মতো, আরেকজন একদমই ছোট, কি 6-7 মাস। তোমাদের রুম কটা ছিল বাসায়? বাসায় 3 রুম ছিল। বাসায় 3টা রুম ছিল, একটাতে তোমার মা থাকতো ভাইদেরকে নিয়ে, হ্যাঁ, একটাতে তুমি থাকতে, আরেকটা রুম খালি ছিল, এক রুম গেস্টের জন্য বা খালি ছিল। ওকে, হ্যাঁ। তো পরবর্তীতে যখন আমি দেখলাম, আমার মাথা প্রচন্ড পরিমাণে গরম হয়ে যায়, কেন তিনি তার সাথে এত রাতে মিট করবেন। এন্ড আমি আম্মুর সাথে খুব খারাপ আচরণ করি, ঝগড়া করি ওই সময়, তখনই তার সামনেই ঝগড়া করতে থাকি। এন্ড পরবর্তীতে সে যখন এই জিনিসগুলো দেখে, চেঁচামেচি হতে থাকে, আশেপাশে মানুষও চলে আসতে পারে, এই ভয়ে উনি ড্রেস আপ চেঞ্জ করে চলে গেছে। ওই সময় বের হয়ে গেছে। বাই দ্য ওয়ে, তুমি যে বাসায় থাকতো, বাসার গেটম্যান ছিল না? গেটম্যান না, আমাদের বাসায়, মানে আমাদের বাসাটা ছিল এরকম যে আমার রুম ভিতরে, তারপর একটা মাঝখানে রুম, তারপর আমার রুম, আমি আবার বাইরের রুমে ঘুমাতাম। তোমার কয় তলায় থাকতে? তালা বলতে আমাদের তালা সিস্টেম নেই, মানে একতলাই সবকিছু টিন সেট, মানে তালা সিস্টেম, একতলা উপরে ছাদ, মানে পুরো বাসাটাই ছাদ ঢালাই করা একতলা বাসা। ওকে, বাসায় কোনো গেটম্যান ছিল না? ওকে। তো গেটে তালা দেওয়া সবকিছু আমি করতো। পরে যখন চলে গেছে, এন্ড আমার কাছে খুব খারাপ লাগে। এন্ড আমি কেন, মানে আমার খাওয়া আমুর নামে লেখা। এটা কি তোমার বাবা বানিয়েছে নাকি তোমার? আমার নানুর জমি ছিল, পরে আম্মুকে দিয়েছে। বাড়িটা তোমাদের? হ্যাঁ, আশেপাশে যে ভাড়া থাকে তাহলে তোমাদের ভাড়াটিয়া দ্বারা? আশেপাশে ভাড়া বলতে বাড়িটা আমাদের, আশেপাশে যারা থাকে তারাও তাদের মতো বাড়ি আছে। ওকে, ফাইন, ঠিক আছে, সিনারিওটা বুঝতে পারছি আমরা। তারপর? হ্যাঁ, তো আমার কাছে খুবই খারাপ লাগে। এন্ড এই জিনিস, মানে আমি তার সাথে, আমার খালুর সাথে কেন খারাপ আচরণ করি, এর জন্য আমার গায়ে হাত তুলে। ওই সময় তখন ওনার সামনে করে নাকি যাওয়ার পরে? উনি যাওয়ার পরে, তো প্রচুর গায়ে হাত তুলেন। আমি সহ্য করতে না পারি, লাস্ট মোমেন্টে আমি আমার মুখে ধাক্কা মারি যে তোমার লজ্জা করে না, এত রাতে একটা লোক নিয়ে এসে তুমি থাকতেছো, আবার তুমি আমার গায়ে হাত তুলতেছো। তো আম্মু ওই যে এক ধরনের ইয়া থাকে, মানে ওই যে ডাল ঘুটটার যে ইয়াটা থাকে, ডাল ঘুটনি, তো ওইটাতে আমার গায়ে হাত তুলে। এন্ড আমার প্রচুর রাগ হয় যে কেন আমার গায়ে হাত তুলে। আমার ভাইরা ঘুমোচ্ছিল তখনও ঘুমোচ্ছিল। তারপর যখন আমার গায়ে হাত তুলে, মানে আমি চিৎকার চেঁচামেচি করতেছিলাম, দেন আমার বড়, মানে আমার মেজো যে ভাইটা আছে, ও উঠে যায়, উঠে গিয়ে প্রচুর ভয় পেয়ে যায়, এত রাতে কি হচ্ছে। তো ও আবার খাটের কর্নারে চলে যায়। তো ও আবার আমার ছোট ভাইটাকে কোলে নিয়ে সাইডে গিয়ে বসে থাকে, ছোট ছিল, ওকে কোলে নিয়ে বসেছিল সাইডে। এন্ড আমার সাথে খুবই খারাপ আচরণ। এন্ড আম্মু আমাকে মারতে একবার আমার জামা ছিঁড়ে ফেলে। জামা ছিঁড়ে আমাকে ঘর থেকে বের করে দেয়, যে বাড়িতে তোর থাকার দরকার নেই, যে মেয়ে কিনা মাকে বুঝবে না, মার প্রবলেম বুঝবে না, সেই মেয়ের এই বাড়িতে থাকার দরকার নেই, বাসা থেকে বের হয়েছে। একদিকে আমার জামা ছিঁড়ে গেছে, খুবই খারাপ অবস্থা। আমি এত রাতে কি করে আমাকে বাসা থেকে বের করে দেয়, আমার আরো খারাপ লাগে। আমি বাইরে কান্না করতে থাকি। পরে 6টার দিকে ভোর, তখন আমাকে ঘরে ঢুকায়। কটার সময় বের করতে তোমাকে? আমাকে বের করে দেয় তখন মেবি 2:30 বাজে, 2:30 কি 3টার দিকে। ওই 3টার সময় বের করে দিলে তুমি কোথায় ছিলে? বাইরে, গেটের বাইরে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়েছিলে মানে 3 ঘন্টা তুমি ওখানে দাঁড়িয়েছিলে? হ্যাঁ, ওখানে দাঁড়িয়েছিলাম। এন্ড এর মধ্যে আশেপাশে কোনো লোকজন ছিল না? আশেপাশে ভোরবেলা এত রাত থেকে থাকে না। তো আমি বাইরে, আমাদের যে পিড়াটা ছিল, ওখানে বসেছিলাম আমি। তো আম্মু সারা রাত আমাকে, মানে কোনো কথাও বলে না, এন্ড রুমের ভিতরে থাকে। পরে আমাকে 6টার দিকে ঘরে ঢুকায়। ঘরে ঢুকানোর পর আমি আম্মুর সাথে আর কোনো কথাই বলি না, একদমই কোনো কথা বলি না, আমি আমার রুমে চলে যাই। তো ক্যান ইউ ইমাজিন দ্য সিচুয়েশন? হু ইজ রাইট, হু ইজ রং, দ্যাট ইজ নট মাই পয়েন্ট। পয়েন্ট ইজ, বাসায় এরকম একটা ঘটনা ঘটেছে, আমি মেয়েটার কথা চিন্তা করছি, আমি বলছি না তার মা রাইট অর রং, আপনারা আপনাদের জায়গা থেকে চিন্তা করবেন। এই মেয়েটা 3টা পর্যন্ত ক্লাস 9-এ পড়ুয়া একটা মেয়ে, যখন অ্যাডোলেসেন্স পিরিয়ড চলে একটা মানুষের, অ্যাডোলেসেন্স পিরিয়ডের মারাত্মক বয়সন্ধিকাল, খুবই সেন্সিটিভ একটা টাইম ব্যক্তিত্ব বিকাশের জন্য। এই মেয়েটাকে রাত 3টার সময় বাসা থেকে বের করে দেওয়া হয়েছে, এবং সে গেটে 3 ঘন্টা ওখানে বসেছিল। তারপরে বাসায় ঢুকলে ওই বাসাটা তার কাছে কি পিসফুল মনে হবে না জাহান্নাম মনে হবে, এটা আপনি একটু ফিল করার চেষ্টা করেন। ওকে, তারপর যখন ঘরে ঢুকি, তো আমি আম্মুর সাথে আর কোনো কথা বলি না। তো পরের দিন আম্মু সকালবেলা, মানে নাস্তা বানায় খাওয়া দাওয়া করে চলে যায়।
মানে আম্মুর রুমে তালা মেরে চলে যায়। তো আমি ঘুম থেকে উঠি 11টার দিকে, উঠে দেখি যে আম্মুর রুম তালা মারা, এন্ড আমি আমার রুমে আমার জামা কিন্তু অলরেডি ছিঁড়ে আছে, এন্ড চেঞ্জও করতে পারিনি আমি। আম্মু আমাকে যা গেট খুলে স্কুল ছিল না? হ্যাঁ স্কুল ছিল, স্কুলে যাওয়া হয়নি। ওকে। তো আমার চেঞ্জ করতে আমি আমার রুমেও যেতে পারিনি, আমার রুমে আমার ড্রেস আপ যা ছিল। তো আমি আমার রুমে জাস্ট শুয়েছিলাম, কি করবো কিছু বুঝতে পারতেছিলাম না। তার উপর রাতে এত কাহিনী গেছে, খুব ক্ষুধাও লাগছে আমার তখন। তো তখন এই জিনিস মানে কান্না করতেছিলাম, চিন্তা করতেছিলাম যে কেন আমি এই ফ্যামিলিতে জন্ম নিয়েছি, আমি কেন মরে যাই না। তো পরবর্তীতে আম্মুর সাথে ওই যে কথা বলতো, তা আম্মু তাকে নিয়ে আমার বাসায় আসে। ওই যে ছেলেটার সঙ্গে কথা বলতো সেই ছেলেটা তোমাদের বাসায়, ছেলেটার নাম কি ছিল? ওই ছেলেটার নাম ছিল রাসেল। রাসেল, ওকে। তো ছেলেটার নাম ছিল রাসেল, অ্যান্ড ও আম্মুর সাথে বাসায় আসে। অ্যান্ড আসার পর পরবর্তীতে যখন আম্মু তাকে সবকিছু বলে, অ্যান্ড বলার পর আমার ছোট 2 ভাইকে আমার নানু বাসায় রেখে আম্মু তাকে নিয়ে আমার বাসায় আসে। ওকে। অ্যান্ড আসার পর তাকে বলে যে তুমি যা মেয়েকে বুঝো। রাসেলকে বলে হ্যাঁ, তোমাকে আমাকে বোঝানো নিয়ে যায়। মেয়েকে বুঝো। তো আমি তো নর্মালি তাকে দেখতে পারতাম না, সহ্য করতে পারতাম না, বিরক্ত লাগতো তার আমার প্রতি। তো তারপর সে বলে যে কি হয়েছে তোমার, কেন তুমি আমার সাথে এরকম খারাপ আচরণ করতেছো। সে আমার রুমে আসার আগে একটা ড্রেস নিয়ে আসে, তো আমি পরে চেঞ্জ করি, তারপর তার সাথে কথা বলি। এন্ড সে আমাকে এমন কিছু জিনিস বুঝায় যে না, তারপর থেকে তার সাথে আমার একটু ভালো লাগা শুরু। তুমি ড্রেস চেঞ্জ করো মানে তার সামনে তুমি ড্রেস চেঞ্জ না না, করো? তার সামনে করিনি, সে আমাকে দরজার ফাঁক দিয়ে ড্রেস দিচ্ছে, আমি নিয়ে চেঞ্জ করেছি, তারপর তার সাথে কথা বলেছি। ওকে, মানে তোমার অবস্থা এমন ছিল যে তুমি তোমার ড্রেসটা এমন ভাবে ছিঁড়েছিল যে তোমরা মানুষের সামনে যাওয়ার মতো সামনে যেতে পারবো না। ওকে। তো পরবর্তীতে আম্মু মেবি তাকে অনেক কিছু বলেছে। সে কি বলে? সে এসে বলে যে দেখো মানুষের লাইফে অনেক ভুল হয়ে থাকে, এন্ড তুমি কিছু মনে করো না, তোমার আম্মু যা করছে ভুলে যাও, আর এরপর থেকে কখনো করবে না, তুমি তোমার আম্মুর সাথে নর্মাল হয়ে যাও। ওকে, মানে সে অ্যাপোলজি করে তোমার আম্মুর প্রেক্ষাপটে? হ্যাঁ। তো পরে আমি বললাম যে সে কেন এগুলো করতেছে, আমার তো ভালো লাগে না, এন্ড আমি তো পড়াশোনা করতেছি, সে কেন এগুলো বুঝে না, আমিও তো খারাপ হয়ে যেতে পারি তার এই জিনিসগুলো দেখে। পরে সে বললো যে কেন তুমি তো বুঝো তাই না, তুমি তো একেবারেও বাচ্চা না, তোমার অলরেডি 13-14 বছর বয়স, তো বুঝো যেহেতু তুমি খারাপ হবে না, এটা আমার তোমার প্রতি বিশ্বাস। আর আমি এটা মনে করি যে তোমার আম্মু যা করছে এরপর থেকে আর কখনো করবে না, সে আমাকে গ্যারান্টি দেয় যে আর কখনো করবে না। তো হয়তো বা সে আম্মুকে বুঝায় যে না আমি অনেক আপসেট আছি বা অনেক খারাপ মোমেন্টস আছি, তো এই কারণে সে বলে যে বাইরে ঘুরতে নিয়ে যাবে। তো তার 2-3 দিন পর, 2-3 দিন আম্মুর সাথে আমার তেমন একটা কথা হয় না, জাস্ট নর্মালি আম্মু মাঝে মধ্যে যদি জিজ্ঞাসা করে যে যা হয়েছে ভুলে যাও, তো জাস্ট খাওয়া দাওয়া এইটুকুই। ও, এগুলো বলে যে যা হয়েছে ভুলে যাও, মানে এক ধরনের ছোটখাটো অ্যাপোলজি তার পক্ষ থেকে ছিল। ওকে, এবং তুমি বুঝতে পারছিলে যে মা খুব খারাপ একটা কাজ করেছে? হ্যাঁ, খারাপ কাজ করেছে, আর যেহেতু সে বলেছে ভুলে যাও, তো আমি ভাবলাম যে হয়তো বা ভুলে যাওয়াটাই বেটার, এই জিনিসগুলো যত বড় করবো আর বড় হবে। তো তারপরে তুমি এই রাসেল ছেলেটাকেও তো তুমি বলতে পারতে যে তুমি রাসেল ছেলেটার সঙ্গে মেশা বন্ধ করে দাও। হ্যাঁ, আমি তাকে মানে তার সাথে আমার এরকম কোনো কথা হতো না। আচ্ছা, মানে মার সঙ্গে তুমি এত ইজি ছিল না? এত ইজি ছিলাম না। বাবাকে ওই সময়টাতে কি, ওই ঘটনার পর কি বাবাকে জানাচ্ছিল? পর আমার মায়ের সাথে বাবার কথা হয়, এন্ড আমার মা আমার বাবাকে আমাকে এমন ভাবে উপস্থাপনা করে যে আমি 4-5টা ছেলের সাথে রিলেশন করতেছি, আমি তাদের সাথে ঘুরতে যেতে যাচ্ছি, বাইরে যেতে যাচ্ছি, আমাকে দিচ্ছে না, এই কারণে আমি আম্মুর সাথে খারাপ আচরণ করতেছি, এন্ড তার গায়ে হাত তুলছে। আমার বাবার কাছে আমার উপস্থাপনাটা ছিল এরকম। ওকে, এটা তুমি পরবর্তী দিকে জেনেছো? এটা আমি পরবর্তীতে জেনেছি। ফাইন, আমি স্টেপ বাই স্টেপ যাই। তারপর কি হলো? তো তারপর 2-3 দিন পর আমাকে চিড়িয়াখানা ঘুরতে নিয়ে যায়, এন্ড হ্যাঁ রাসেল, আমার আম্মু, আমি, আমার ছোট 2 ভাই, তো আমরা সবাই মিলে ঘুরতে যাই। এন্ড ওই দিন যাওয়ার পর আমি আমার আম্মুর সাথে অনেকটা ফ্রি হই, যে না ওই দিন তার আচরণটা অনেক ভালো ছিল, আমার কাছে খুব ভালো লাগে। এন্ড আমি কখনো আমার আম্মুর কান্না সহ্য করি, যাই হোক আমার আম্মু যদি একবার কান্না করে তারপর আমার আর কিছু দরকার নেই। তো পরে রাসেলের সাথে ঘুরতে যাই, এন্ড ওইখানে দেখি যে রাসেল আমাদের ফুল ফ্যামিলিকে খুব ভালোভাবে হোস্ট করতেছে, আই মিন টেক কেয়ার করতেছে, জিনিসটা আমার খুব ভালো লাগে। এন্ড আমার টেক কেয়ারটা খুব বেশি করতেছে। এই ধরনের ব্যাপার কি তুমি তোমার বাবার কাছে কখনো পেয়েছো যে লাইক তোমার বাবা তোমাদের কোথাও নিয়ে যাও? কখনো কোথাও নিয়ে যায় না আমাদেরকে। আমার যে 13-14 বছর বয়সে আমি কখনো আমার বাবাকে আমাকে মার্কেটে নিয়ে যেতে দেখি। আজকের এই স্টোরিটা ইজ ভেরি সেন্সিটিভ স্টোরি, কজ আপনারা বুঝে গেছেন এতক্ষণে যে স্টোরিটা কোন দিকে যাবে, কিন্তু স্টোরি ওই মোমেন্টের জন্য যারা ওয়েট করতেছেন তাদেরকে আমি বলবো যে লিভ দ্য স্টোরি, শোনার দরকার নেই আপনাদেরকে। কজ আজকের স্টোরি লেসনটা একটা মেয়ের বড় হয়ে ওঠা, মেয়ের জায়গাটা একটা ছেলেও হতে পারে, তার বড় হয়ে ওঠা এবং অত্যন্ত গোপনীয় একটা সামাজিক টানাপোড়েন বা ফ্যামিলিগত একটা টানাপোড়েন, সেই জায়গাটাকে তার ব্যক্তিত্ব বিকাশ, সবকিছু মিলিয়ে এটা খুব টাফ অ্যান্ড ভেরি সেন্সিটিভ একটা স্টোরি। এবং এই জায়গাটা থেকে আপনাদের যদি কিছু নেবার থাকে যে না আমি আমার সন্তানকে কিভাবে বড় করবো, আমার সন্তানের সাথে আমার আচরণটা কি হওয়া উচিত, বা সন্তান হয়ে বাবা মার প্রতি আমার কি পরিমাণ রেসপেক্ট দেখানো উচিত, কোন জায়গাটাতে আমাকে প্রাইভেসি মেনটেন করা উচিত, কোন জায়গাটাকে আমাকে এক্সপ্লোর করা উচিত, তাহলে বলতে পারবো আমাদের সিক্রেটটা সার্থক। আর যারা এন্টারটেনমেন্ট হিসেবে নিচ্ছেন যে না কি হয় দেখার জন্য, প্লিজ লিভ দ্য স্টোরি। বলো তারপর। তারপর বাইরে ঘুরতে যাই, এন্ড তার টেক কেয়ারটা আমার খুব ভালো লাগে, যে সে আমাদের উপর খুব ভালো কেয়ার করে, এন্ড তার আচরণটা আমার কাছে খুব ভালো লাগে। এন্ড তারপরে তার সাথে আমি অনেকটা ফ্রি, মানে রাসেলের সাথে আমি অনেকটা ফ্রি কথাবার্তা বলি। তো তখন এপ্রিল মাস, মানে ভ্যালেন্টাইন ডে। তো না এপ্রিল মাস, বৈশাখ, পয়লা বৈশাখ। এন্ড পয়লা বৈশাখে
সে আমাকে একটা ফুল কিনে দেয়। অ্যান্ড আমার স্কুলে প্রোগ্রাম ছিল, প্রত্যেক পয়লা বৈশাখে আমার স্কুলে প্রোগ্রাম হয়, তো আমি স্কুলে যাবো অ্যান্ড আমার খোপার জন্য ফুল লাগবে, ফুল ছিল না। তো এ কারণে উনি পরবর্তীতে আমাকে যখন ফুল কিনে দেয় আমার কাছে খুব ভালো লাগে। এটা তোমার মা জানতো? হ্যাঁ, আম্মু বলেই কিনে দিয়েছিল। ওকে। তো তখন আমার সাথে রাসেলের কন্টিনিউ কথা হচ্ছে। ওকে। তো তোমাদের বাসা আসা যাওয়া করে? হ্যাঁ, আসা যাওয়া হচ্ছে। অ্যান্ড আমি এবং প্রাইভেট টাইম পাস করে? হ্যাঁ, প্রাইভেট, মানে আমি যখন থাকি না তখন আসে, বা আমি যখন ঘুমোচ্ছি তখন এসে কথা বলে, বা আমি যখন রুমে চলে গেছি তখন তাদের মধ্যে একটু ডিস্টেন্স রাখি, যে হয়তো বুঝতে পেরেছি যে আমার এগুলো পছন্দ না তখন। তো পরবর্তীতে তখন এই সময়টা থেকে তুমি তোমার বাবাকে রাসেল সম্পর্কে বলেছো? যে রাসেল সময়টা সম্পর্কে তুমি তখনও বলোনি? তখনও বলিনি রাসেল তো এই সম্পর্কে। প্রাইভেসিটা তুমি মেইনটেইন করেছো কেন? সিক্রেটটা তুমি মেইনটেইন করেছো এই কেন? জিনিসটা আমি মেনটেন করেছি কজ আমার বাবার সাথে আমার মাসে 2-3 মাসে একবার কথা হতো। 2-3 মাসে হ্যাঁ, একবার? একবার, তাও কেমন আছো, ভালো আছো কিনা, এইটুকু। তার মানে বুঝুন আপনি যে ওর কি পরিমাণ দূরত্ব ছিল ওর বাবার সাথে এবং ওর মায়ের সাথে। বলেন তারপর পয়লা বৈশাখ গেল, এন্ড পয়লা বৈশাখের পর রাসেল আমাকে প্রপোজ করে। প্রপোজ করাটা কিরকম ছিল? প্রপোজ করাটা এরকম ছিল যে ও পরের দিন সিলেট চলে যাচ্ছে, আগের দিন রাতে বাসায় মিট করতে আসে আমার ফুল ফ্যামিলির সাথে। তখন কোথায় থাকতো? ও থাকতো আমার বাসা থেকে 2-3 মিনিট দূরে একটা বিল্ডিং এ থাকতো। ওখানে কি ভাড়া থাকতো? ভাড়া থাকতো, ভাড়া থেকে একটা মেসে পড়াশোনা ভাড়া থাকতো। মেসে থেকে পড়াশোনা করতো? আচ্ছা। এবং ওর বাড়ি কোথায় ছিল? ওর বাড়ি ছিল বরিশাল বরগুনা। বরিশাল বরগুনাতে। এখানে থেকে সে পড়াশোনা করতো? শুধু পড়াশোনা হ্যাঁ, করতো? শুধু পড়াশোনা। ইউনিভার্সিটিতে পড়তো? হ্যাঁ, তিতুমিরে 3rd ইয়ার পড়তো। তিতুমিরে 3rd ইয়ার পড়তো। ওকে, বলো তারপর। তো তারপরে রাতের বেলা যখন সে আসে তখন সে আমার একটাই কথা বলে যে তুমি যদি কিছু মনে না করো আমি তোমাকে কিছু বলতে চাই। পরে আম্মু তখন আবার বাইরে রান্নার রুমে কিছু তার জন্য আয়োজন করতেছিল। জি বলেন। তো পরে বলতেছে যে তুমি তো আমাকে মামা বলে ডাকো, বাট কিছু মনে করো না, তোমাকে আমার খুব ভালো লাগে। তো হয়তো ওই জিনিসটা আমার মধ্যে খুব ভালোভাবে বা যেভাবেই হোক একটা করা নাড়ে, যে না, কেউ আমাকে সেকেন্ড টাইম আবার প্রপোজ করেছে। ক্লাস 7 এর পরে? হ্যাঁ, 7 এর পর। তারপর সে ওইটা বলে চলে যায়। সে আমাকে বলে যদি তোমার ভালো লাগে তাহলে আমাকে আজকে রাতে অন্তত একটাবারের জন্য হলো ফোন দিও, মানে একটা মিসড কল দিও অন্তত। তারপর আমি সেদিন তার সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই, মানে আমি তাকে আর ফোন দিই না। আর আমার ফোনে ওরকম ভাবে ব্যালেন্স ভরাও হতো না যে আমি কাউকে ফোন দিতে পারবো। তো আমি তাকে আর ফোন দিই না। পরবর্তী দিন সে আমাকে ফোন দেয় সিলেট যাওয়ার পর। ওই দিন রাতে তার বাস ছিল, সিলেট চলে গেছিল। দেন তারপর আমাকে ফোন দেয়। বাড়ি আবারও ফিরছি আমাদের সুভার কাছে। হ্যাঁ, সিলেটে গেল। হ্যাঁ, তারপর যখন উনি পরের দিন আমাকে ফোন দিল, তারপর আমাকে বললো যে তোমার কি আমাকে কোনোভাবে ভালো লাগে না যে তুমি আমাকে একটাবার ফোন দিলা না? আমি বললাম যে আমার ফোনে ব্যালেন্স ছিল না, তাই আমি ফোন দিতে পারিনি। তো যখন এই কথা বলি তখন বলে যে থাক, আমার আর কোনো অ্যান্সার প্রয়োজন নেই, আমি অ্যান্সার পেয়ে গেছি। পরে তার সাথে আমার কন্টিনিউ কথা বলা। তো পরবর্তী দিন থেকে আম্মুর ফোনে দেখি যে যেহেতু আমি রাসেলের সাথে কথা বলছি, তার মানে আমার আম্মুর ফোন যদি ওয়েটিংয়ে থাকে বা কথা বলে, সে আরেকজনের সাথে কথা বলছে। তো পরে আমি রাসেলকে কোশ্চেন করলাম যে আপনি কেন আমার সাথে কথা বলতে? পরে সে বললো যে আমি তো জাস্ট আপা হিসেবে তার সাথে কথা বলতাম নর্মালি, এছাড়া আর কিছুই না। আর আমি আমার লাইফের ব্যাপারে বা আমার ফ্যামিলি মেম্বারের ব্যাপারে কথা বলতাম, আদার্স কিছু না। বললাম যে তাহলে যে আপনি হাতটা ধরতেন এগুলো, সেগুলো তো জাস্ট বোন হিসেবে আমি তার হাত ধরতাম। এটা কি মানে ভালো লাগা বা প্রপোজিং এর একদম প্রিলিমিনারি পর্যায়ে তখনই কি তুমি জিজ্ঞেস করলে এটা এই বিষয়গুলো, নাকি তার আগে জিজ্ঞেস করলে? না, আগে না, পরে। পরে মানে তোমাকে ভালো লাগার করার পরে? হ্যাঁ, ভালো লাগা প্রপোজ করার পর। তো যখন এই কথাগুলো বলি তো প্রত্যেকটা কথারই মানে এমন একটা অ্যান্সার ছিল যে না, মানে সে এগুলোর ব্যাপারে কোনোভাবে ইনভলভ না। তো তখন রাসেল সিলেটে, তো আমি তো বাড়িতে। তো আমি ঠিক তার 2-3 দিন পর আমি সেম ভাবে রাতে বাসায় ঘুমোচ্ছিলাম। ওই দিন হয়তো বা আমি রাতে কোনো FM শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি, আমার রাতে মানে কানে হেডফোন। তো আমার ওই ব্যাপারে আর হুঁশ নেই যে না, আমার কানে হেডফোনে আমি ঘুমিয়ে পড়েছি। প্রপোজটা কি তুমি অ্যাকসেপ্ট করেছিলে? এক্সেপ্ট বলতে আমি জাস্ট বলেছিলাম যে আমি ফোন দিতে পারিনি। তো সে বলেছে আমি আমার অ্যান্সার পেয়ে গেছি। তো এখানে আমাদের মধ্যে কেউই কাউকে আই লাভ ইউ যে জিনিসটা থাকে ওটা কেউই কাউকে বলেনি। বাট তোমাদের থেকে কি ভালো লাগা শুরু হয়েছিল? হ্যাঁ, তখন শুরু হয়েছিল। এগুলো পয়েন্ট করবেন প্রিয় শ্রোতা। ওকে, তারপর? তো পরে দেখি যে রাতের বেলা, তখন মেবি রাতের 3:30 কি 4:45 কাছাকাছি এরকম টাইম। তখন দেখি যে আমার কানে এখনো রেডিও চলছে অ্যান্ড ফোনে চার্জ একদম ব্যাটারি লো। তো পরে আমি উঠে ফোনের চার্জারটা আমার রুমে ছিল না, আমি আমার রুমে চার্জার আনতে গেছি। তো আমাদের বাড়িতে কেউই রুম নক করে ঘুমাতো না। তো ওই দিন রাতেও দেখলাম যে আম্মুর রুম মানে নক ছিল না, ভিড়ানো ছিল এরকম টাইপের, কিন্তু ডিম লাইটটা অন ছিল, যেটা কিনা আম্মু অন করে ঘুমায় না। তো আমি ভাবলাম যে আম্মু হয়তো ঘুমিয়ে গেছে, রুমে গিয়ে ডিম লাইট অফ করে দিই। অ্যান্ড আমি রুমে ঢুকে আগের বার তো জাস্ট আমার খালুকে দেখেছিলাম, আমি নক করার পর তারা গেট খুলে। তো পরবর্তীবার আমি আবার ওপেনলি মানে যা দেখি সেটার জন্য আমি প্রপারলি প্রস্তুত ছিলাম না, একদমই না। অ্যান্ড আমার হাত থেকে ফোনটা পড়ে যায়, ব্যাটারি খুলে যায় ফোনের। টাচ ফোন ছিল তো টাচটা ফেটে গিয়েছিল। তো আমি দেখে মানে একদমই সহ্য করতে পারিনি। আম্মুর রুমের দরজাটা জোরে মানে আটকে দিয়ে আমি আমার রুমে এসে দরজা আটকে
মানে কি করবো তখন, মানে বাঁচবো না মরে যাবো সেটা চিন্তা করতেছিলাম। মানে কি ছিল বিষয়টা? বিষয়টা ছিল যে আমাদের যে বাসার গলিটা, ওই গলি প্রথম ঢুকতেই একটা বাড়ি থাকে, ওই বাড়িতে একটা ছেলে থাকতো। তো ও আবার মার্কেটে জব করতো। তো ওর সাথে নাকি আমার কথা আগে থেকেই মোটামুটি ছিল। এন্ড সেদিন আমি স্টোরি জানতে চাচ্ছি না, তুমি আনএক্সপেক্টেড কাউকে ওখানে দেখেছো? হ্যাঁ, আনএক্সপেক্টেড, মানে আমি নর্মালিও তাকে ওরকম ভাবে চিনতাম না। যে যাকে দেখলে তুমি ওই রাতের পরে তাকে চিনেছো না তার আগে তুমি তাকে চিনতে? পরে চিনেছি। পরে চিনেছো। সো ওকে, আমি সিচুয়েশন গুলো জানি। তারপরে তোমার রুমে আসার পরে কি হলো? তো আমি আমার রুমে এসে দরজা আটকে দিই। এন্ড পরবর্তীতে আম্মু ড্রেস আপ চেঞ্জ করে পরে আমার রুমে এসে নক করতে থাকে, আর ওই লোকটা ওখান থেকে চলে যায়। তো আমি রুমের দরজা খুলি না। তখন আমি কি করবো, আমার জাস্ট একটাই চিন্তা, যে আমি মানে খুব কান্না করতেছিলাম, চিন্তা করছিলাম যে কেন আমি এখনো এই জিনিসগুলো দেখার জন্য আমাকে তোমাদের বাঁচায় পুরো রাখছে। বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকতো না? না, কোনো পুরুষ মানুষ থাকতো না। ওকে। তো আমাকে আল্লাহ কেন বাঁচিয়ে রাখছে বা আমি কেন বেঁচে আসছি। এন্ড তখন চিন্তা করলাম যে থাক, বেঁচে থাক, এগুলো দেখার চেয়ে মরে যাওয়াটা বেটার। তো তখন রাসেলের সাথে আমার ওরকম কথা নেই, বিকজ সিলেট যাবার পর জাস্ট ওই ফ্রি টাইম যখন হতো তো মানে ঘুরতে যেত, এই কারণে কথা বলতে পারতাম। সিলেটে সে কেন গিয়েছিল? তার বাড়ি তো সিলেট বরিশাল। গিয়েছিল, বাড়ি না তার, সিলেট গিয়েছিল তার মেঝো ভাই ওখানে থেকে জব করতো। তো মেঝো ভাইয়ের সাথে দেখা দেখা করতে করতে গিয়েছে। তখন রাসেল কোথায়? সিলেটে। সিলেটে। ওকে। তো কি করবো বুঝতে পারতেছিলাম না, মানে মাথায় কোনো কাজই করতেছিল না। পরে আমি মানে চিন্তা করলাম যে আমি সুইসাইড করে ফেলি, ওই রাতে? আমার বাঁচার কোনো দরকার নেই। বিকজ বারবার সরি বলার পরও যে এই জিনিসগুলো হচ্ছে, তারপর বেঁচে থেকে আমার আর কি লাভ। তো আমি চিন্তা করি যে ফ্যানের সাথে নিজের গলায় দড়ি দিব, আমার বাঁচার কোনো দরকারই নেই। আর যেখানে বাবার সাথে আমার অতটা মানে কথাবার্তা নেই, আমি কাউকে আমার কথাগুলো শেয়ার করতে পারতেছি না, আমার তেমন কোনো ফ্রেন্ডসও নেই, আমার স্কুলে অতটা যাওয়া হচ্ছে না, আর বাসায় এরকম সিচুয়েশন, তো একটা মেয়ে সিচুয়েশনে থাকলে কি করে আমি কোনোভাবে একসেপ্ট করতে পারতেছিলাম না। তো আম্মু অনেকবার, অ্যান্ড আমার মানে অলরেডি ফ্যানের সাথে দড়ি মানে আমার ওড়না বাঁধাও শেষ, অ্যান্ড আম্মু প্রচুর নক করতেছিল যে আম্মু হয়তো ভয় পাচ্ছিল যে আমি যদিও কিছু করে ফেলি। তো পরে আম্মু মানে মানে নক করতে করতে সে একটা পর্যায়ে আমাকে এটা বলে ফেলে যে তোর যদি মরার ইচ্ছে থাকে আমার বাড়িতে না মরে আমার বাড়ি থেকে চলে যায় মর, বিকজ তুই যদি আমার বাড়িতে মরস পুলিশ এসে তো আমারই ধরবে, যে হয়তো বা আমার কোনো কারণে তুই মরতেছিস, তার তোর যদি মরার ইচ্ছে থাকে মরার অনেক জায়গা আছে, তুই যেমন এমনকি এমনভাবে ইন্ডিকেট করে বলছে তুই তো সাঁতার জানোস না, হাতে ঝেলে যাও, ওখানে গিয়ে ঝাঁপ দিয়ে পানি থেকে মরে যা। আরো বেশি খারাপ লাগছিল যে কি বলছে এগুলো। দেন হাউ মাচ মানে ডেসপারেট শি ইজ। আমি জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা, কজ সেটা জাজমেন্ট করার অধিকারও এই শোন নাই, এবং সেটা করা সম্ভব না, কারণ ইটস নট অ্যান ইনভেস্টিগেটিভ শো। বাট এগুলো একটা ফ্যামিলিতে যদি হয় কি অবস্থা দাঁড়াবে, এবং মানে যে পক্ষর কথা বলছি সে পক্ষ কতটা ডেসপারেট এই বিষয়টাতে, ভয়ানক। বলুন তারপর আম্মু এরকম কথা যখন বারবার বলতেছিল তখন এতটা রাগ হলো নিজের ভিতর যে না, মরে গেলে তো মরেই গেলাম, মরে গেলে না কেউ আমার ব্যাপারে কিছু জানলো বা আমি না কাউকে কিছু বলতে পারতেছি না, আমি আমার মাকে ভালো করতে পারতেছি, তো আমি মরে গিয়ে কি করবো, তার চেয়ে ভালো মানে যতটুকু মানে তখন মনে হচ্ছিল যে না আমি একটা যুদ্ধের ময়দানে চলে এসেছি, আমাকে ফাইট করে বাঁচতে হবে। এখন যদি আমি ফাইট না করতে পারি তাহলে আমাকে কেউ মেরে ফেলবে। ক্লাস 9-এ পড়ো তখন? তখন আমি ক্লাস 9-এ, আর মাঝামাঝি সময় মানে জুন জুলাই এরকম। পড়াশোনা করতে পারতে? পড়াশোনা বলতে আমার ওরকম পড়াশোনা হতো না, পরীক্ষার আগে রাতে যদি একটু পড়তাম তা ওই অব্দি হতো। তোমার গ্রুপ কি ছিল? আমার গ্রুপ ছিল কমার্স। কমার্স, ওকে। অ্যান্ড ছোটবেলা থেকেই মানে আমার আম্মু যেটা বলতো যে আমার বেশি পড়ার প্রয়োজন হতো না, যদি আমি অল্প পড়তাম তাহলেই আমার মানে সিলেবাস কভার হয়ে যেত। তো কি করবো বুঝতে পারতেছিলাম না। পরে আমি গেট খুললাম, অ্যান্ড গেট খুলে আম্মু দেখে যে মানে ওনাটা ফ্যানের সাথে বাঁধা। পরে আম্মু আমার হাত ধরে মানে চুলের মুঠি ধরে আমাকে তার রুমে নিয়ে গেল, নিয়ে গিয়ে ধাক্কা মারে, অ্যান্ড কি বলে ওয়াইড্রপ যে থাকে সেটার সাথে লেগে আমার কপালটা কেটে যায়। অ্যান্ড যখন আমার কপাল কেটে যায় তো পরে বলে যে তোর যখন এতই মরার ইচ্ছে এখানে কেন তুই মরবি, তুই বাইরে গিয়ে মর, তোর দরকার নেই এখানে থাকার বা এখানে বাঁচার। তো এই কথাগুলো যখন বলতেছিল খুব খারাপ লাগতেছিল। অ্যান্ড পরবর্তীতে সে আমাকে বেলুন নিয়ে মারতে শুরু করে। অ্যান্ড আমি লাস্ট অব্দি সহ্য করতে না পেরে তার মানে সে যেমন আমাকে মারছে আমিও তাকে মারছি। হ্যাঁ, গায়ে হাত তুলছি লাস্ট অব্দি, বিকজ আমার সহ্য করার ক্ষমতা নেই। বিকজ এখন যদি আমি গায়ে হাত না তুলি তো হয় আমি মরে যাব, আর তা না হলে মানে কোনো একটা কিছু করে ফেলবো অঘটন। তো তার চেয়ে ভালো দেখি কি হয়। তো আমি তার গায়ে হাত তুলি, অ্যান্ড লাস্ট আমি তাকে মানে জাস্ট মানে যে ডাল ঘুটনি ছিল ওটা দিয়ে তার পায়ে দুটো বাড়ি দিই, এর বেশি আর কিছু করি না। অ্যান্ড এই জিনিসটা সহ্য করতে পারে না। ওই রাতে আমার মামাদেরকে, আমার খালামুনিকে, আমার নানুকে ফোন করে আমু ডাকা এনে যে দেখো তোমাদের মেয়েগুলা কি করতেছে। তো পরে মামার সবাই আসলেন, আমার তো মাথায় একদমই সেন্স নেই বলতে গেলে। এরকম আমি সবার সামনে চিৎকার করে বলতেছি আমার কি দোষ দেখতেছো তোমরা, আমি কি করছি, আমি গায়ে হাত তুলে দোষ করছি, তাহলে ও যে রাতের পর রাত ছেলে এনে বাসায় থাকে, লোক এনে বাসায় থাকে, এটা কি ওর দোষ না?
তুই তুকারি করছিলেন? হ্যাঁ, তুই করে বলছি। তো পরে মামারা বলতেছিল যে এই মেয়ে তো পুরো খারাপ হয়ে গেছে, এর তো মানে মামাদের কথা এরকম ছিল যে আমি পুরোপুরি খারাপ হয়ে গেছি অ্যান্ড মায়ের নামে আজে বাজে কথা বলতেছি, সে যাই অন্যায় করুক না কেন সে আমার মা। কিন্তু আমার মাথায় তো ওটা নেই যে না, সে আমার মা, সে কেন অন্যায় করছে, আমার কথা এটা কেন করবে, এইটুকু আমার মাথায় ছিল। অ্যান্ড মামারা আমার সাথে প্রচুর খারাপ আচরণ করতেছিল। মানে তুমি যেগুলো বলছো সেগুলোকে তারা একদমই বিশ্বাস করে? একদমই বিশ্বাস করতেছি না। অ্যান্ড পরবর্তীতে মামারা বলতেছে যে তুই কোনো কথা বলিস না, ওরে মানে পুলিশদের ধরে দে। মানে আমার এক বড় মামা ছিল যে, সে বলতেছিল যে ওকে পুলিশদের ধরে দে, বল যে মাকে খুন করতে গেছে, পুলিশদের ধরা দিলে দেখবি এমনি জেলের ভাত খেয়ে ঠিক হয়ে যাবে। আবার নানু বলতেছিল যে এত কিছুর দরকার নেই, তাবিজ করে রাখ, দেখবি যে তুই যা বলবি তাই শুনবে। এরকম উল্টাপাল্টা কথা বলতেছিল। তখন তো আমার মাথায় আরো রক্ত যে আমি একটা প্রবলেমে পড়ে তাদেরকে এই জিনিসগুলো বলতেছি, অথচ তারা আমার সাথে এত খারাপ কেন? নোবডি লিসনিং ইউ, তারা আমার তোমাকে কেউ কোনো কথাই কেউ শুনছে শুনছে না। না। মানে আমি বলতে গেলে কোনো ফেল না একটা মানুষ, মানে আমি যা বলছি সবই বানোয়াট বলছি, কোনো সত্যি কথা বলছি না। খুব ক্রিটিক্যাল সিচুয়েশন প্রিয় শ্রোতা। এখানে যদি কেউ শুনেও সমাধানটা কি হবে, খুবই ক্রিটিক্যাল। একটু চিন্তা করবেন, আপনারা আপনাদের জায়গা থেকে হয়তোবা মার দিকে আঙ্গুল তুলছেন, হয়তোবা কি তাই তুলছেন, আমি ডেফিনেটলি শিওর। কিন্তু মা আর মেয়ের সম্পর্ক তো যেটাই হোক না কেন, মা আর মেয়ের সম্পর্ক, এই জায়গাটা কিন্তু একটা সমাধানের জায়গায় আসতে হবে। এবং এটার সমাধানটা কি? কজ এমন একটা হস্টিলিটি সম্পর্ক গ্রো করেছে দুজনের মধ্যে, এবং এত ভয়ানক একটা রিজনে যেখানে সমাধান দেওয়ার মতো কেউ নেই, এবং পুরোপুরি ওর পক্ষে কেউ নেই, সবাই নিচ্ছে ওর মায়ের পক্ষে। সেটাই হয়তোবা তাদের জায়গা থেকে স্বাভাবিক ছিল। এবং এটা আসলে কোন জিনিসটাকে কাটবে, পক্ষ নিলেই বা একটা সমাধানটা কি হবে?